This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ঘড়ির কাঁটা বলছে সময় রাত ৮টা। রাত ৮টা মানেই হাজির ঠোঁট কাটা, আর ৮:৩০ হাজির ঠোঁট কাটা স্পেশাল। যা যা ঘটনা ঘটে গিয়েছে, সাম্প্রতিকতম যা যা ঘটনা ঘটে গিয়েছে, দগদগে ক্ষত যে দুর্ঘটনা, যে ট্রেন দুর্ঘটনা, সেই ট্রেন দুর্ঘটনার প্রত্যেকটা মুহূর্তে আপডেট, হাহাকার, কান্না, এই যাবতীয় খবর সবসময় আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। শুধু খবর তুলে ধরেনি, আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আজ ঠোঁট কাটাতে এ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা যা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠেছে, যার উত্তর আমাদের চাই, সেই প্রশ্নগুলো করব। কোনো বড় দুর্ঘটনা, মানে যে কোনো বড় দুর্ঘটনাই আমাদের ভিতর থেকে নাড়িয়ে দেয়। বালেশ্বরের দুর্ঘটনাও ঠিক তাই হয়েছে। কেন বলুন তো? তার কারণ সাদা কাপড়ে ঢাকা সারি সারি মৃতদেহ, সেখানে মৃতদেহের স্তূপ, প্রিয়জনের খোঁজে হাহাকার চলছে সেখানে। আর সেই মৃত্যুপুরীতে জীবনের খোঁজ চলে। কত কত সাধারণ মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়েন। সেটা তাদের চাকরি নয়, তাদেরকে এই কাজটা করতে কেউ বলেননি, তবু তারা ঝাঁপিয়েছেন। কেন বলুন তো ঝাঁপিয়েছেন? তার কারণ আমরা সবাই জীবনকে ভালোবাসি। যদি একজনকেও বাঁচানো যায়, গতকাল রাত তখন প্রায় 11টা, আর অনেকের সঙ্গে মৃত্যুপুরীতে একটু একটু আলো দেখলেন আমার সহকর্মী তন্ময় প্রামাণিক। দেখাই আপনাদের। শনিবার রাত্রি 11টাতে যে কামরা একেবারে উঠে রয়েছে, সেখানে হঠাৎ করেই কিন্তু মোবাইলের আওয়াজ এবং মোবাইল জ্বলে ওঠা, নিভে ওঠার মোবাইলের যে আলো ফ্ল্যাশ, সেটা নজরে আসছে। हमको लग रहा है कोई आदमी रह गया है अंदर। वो उधर ही है ना, वो मोबाइल हम देख रहे हैं, 1 घंटे से मोबाइल वहाँ का फ्लैश जल रहा है और बंद आ रहा है, इसीलिए हम डाउट कर रहे हैं कोई आदमी रह गया है शायद अंदर। सिग्नल दे रहा है, सिग्नल दे रहा है, आदमी के बच के रहना है। वो उधर है, आग में इंजन में ऊपर है, दोनों जगह में है। ऊपर जाके चेक करने से सही लगता है। ऊपर नहीं जाने से नहीं पता चलेगा। यहाँ से अगर कोई इंसान जिंदा होगा तो सिग्नल देता होगा। इतना देर से इसी जगह में मोबाइल रिंग लाइट जल रहा है। इतना 1 घंटा हो गया वहाँ पर मोबाइल चल रहा है, लाइट जल रहा है वहाँ पर। সত্যি কি ওখানে কোনো জীবন ছিল? আমরা জানতে পারিনি। সকাল থেকে ওখানে ঢোকা বারণ ছিল। পরশু রাতের দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। কিন্তু আজ সন্ধ্যায় চমকে দিলেন রেলমন্ত্রী। চমকে দিল রেলমন্ত্রীর ঘোষণা। বালেশ্বর রেল দুর্ঘটনার তদন্ত করবে সিবিআই। বিকেল পর্যন্ত তেমন কোনো রকম ইঙ্গিত কিন্তু ছিল না। গতকাল ঘটনাস্থলে রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়েই কবচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জবাব দেন রেলমন্ত্রী। নেমে যান রেল বোর্ডের সদস্যরাও। রেলমন্ত্রী বা রেল বোর্ডের সদস্য জয়া ভার্মা সিনহা স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন তদন্ত শেষ, দোষীও চিহ্নিত। প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, এত তাড়াতাড়ি তদন্ত শেষ হলো কিভাবে? কেন নানা জনের নানা কথা? তাহলে কি ডাল মে কুছ কালা হ্যায়? আমি কালকে নিজে গেছি, আপনারা পেশ শুনেছেন, আমি একটি বাজে কথাও বলিনি এবং আমি কাউকে কোনো অ্যাটাকও করিনি। আমার পাশে রেল মিনিস্টার দাঁড়িয়েছিল, ধর্মেন্দ্র দাঁড়িয়েছিল, ঠিক যতটুকু বলার আমি ততটুকু বলেছি। বলতে আমি অনেক পারতাম। সিস্টেম কেউ দেখেই না আছে কিনা আদৌ, খারাপ হয়ে গেছে, চলছে ভগবানের দয়ায়। অ্যান্টি কলিউশন ডিভাইস ছিল না কেন? कवच का इससे कोई संबंध नहीं। कल ममता जी आके बोल के गई थी, उनको जितना इस विषय के बारे में जानकारी होगी उसके हिसाब से उन्होंने कहा ये विषय अलग है। इस विषय में पॉइंट मशीन की बात है, इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग की बात है। बात जो ममता जी ने कही वो नहीं है। फर्स्ट, कवच के ऊपर कोई डाउट नहीं होना चाहिए कि ये एक इफेक्टिव सिस्टम है। दूसरी चीज, 70,000 किलोमीटर पे इस तरह की डिवाइसेस इंस्टॉल करना और 10,000 लोकोमोटिव्स पे इनको इंस्टॉल करना एक छोटी चीज नहीं है। एवरीबडी नीड्स टू अंडरस्टैंड दैट इट कैन नॉट हैपन ओवरनाइट, बट इट विल हैपन। द मनी हैज बीन सैंक्शन्ड। इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग में जो चेंज किया, जिसके कारण ये दुर्घटना हुई, जिसने भी किया, जिसने भी जो भी इसके कारण है, वो इन्वेस्टिगेशन से निकलेगा। प्राइमा फेसी हमें कुछ जानकारी पता चली है, जिससे कि हमें लगता है कि सिग्नलिंग में कुछ गड़बड़ हुई है। দিদি, একটা নাশকতার তত্ত্ব খাড়া করা হচ্ছে, আপনার কি প্রতিক্রিয়া? নাশকতা হলে তো কতগুলো তার সিমটমস থাকে, সঙ্গে সঙ্গে পাওয়া যায়। লজ্জাও নেই এতগুলো মানুষের মৃত্যুর উপরে দাঁড়িয়ে, এতগুলো মানুষের মৃত্যুর মিছিলের উপরে দাঁড়িয়ে কোথায় মানুষকে সমবেদনা জানাবে? তার বদলে কি করে ছাই দিয়ে আগুনকে চাপা যায় তার ব্যবস্থা করা। जो इंडिपेंडेंट बॉडी है, कमिश्नर रेल सेफ्टी,
उन्होंने इन्वेस्टिगेशन किया है, मेरा इस वक्त कमेंट करना ठीक नहीं होगा. लेट द इंक्वायरी रिपोर्ट कम आउट, बट द कॉज ऑफ द एक्सीडेंट हैज बीन आइडेंटिफाइड एंड द पीपल रिस्पॉन्सिबल हैव बीन आइडेंटिफाइड. सो अभी कुछ भी कहना ठीक नहीं है. लेट द एंटायर थिंग बी इन्वेस्टिगेटेड बाय द प्रॉपर इन्वेस्टिगेटिंग अथॉरिटीज. Two type of this report is coming. They are saying they are internally they are different. एक दिन में investigation हो जाता है. There is a railway safety commission. I know each and everything. I know better than them. They take 3 months time. इसमें ही तो लगता है যে छुपा रुस्तम ডাল में कुछ काला है. শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, সরকারের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করে সব বিরোধী দলই। লাল বাহাদুর শাস্ত্রী, নীতিশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, সুরেশ প্রভুদের উদাহরণ টেনে প্রশ্ন তোলা শুরু হয়ে যায়। এত বড় দুর্ঘটনার পর রেলমন্ত্রী পদত্যাগ করবেন না কেন? সন্ধ্যায় সব বাউন্সারকে হুক করে বাউন্ডারির বাইরে ফেলতে বলকে রেলমন্ত্রী ঘোষণা করলেন তদন্ত করবে সিবিআই। जब तक का एडमिनिस्ट्रेटिव इंफॉर्मेशन मिली है उस सबको ध्यान में रखते हुए आगे के इन्वेस्टिगेशन के लिए इस केस को, इस पूरे मामले को सीबीआई के पास देने का रेलवे बोर्ड की तरफ से रिकमेंडेशन किया जा रहा है। ট্রেন দুর্ঘটনা, একসঙ্গে তিনটে ট্রেন দুর্ঘটনা, নজিরবিহীন। প্রেস কনফারেন্সে সেই কালির দাগ মুছতে মরিয়া রেল বোর্ড। কি ব্যাখ্যা? তাদের ব্যাখ্যা, দুর্ঘটনায় পড়েছে মাত্র একটি ট্রেন, করমণ্ডল এক্সপ্রেস। কিভাবে দুর্ঘটনা, ড্রাইভার গার্ডরা কি বলেছেন, সেসব সবিস্তারে বলতে গিয়ে রেল বোর্ডের সদস্য জয় ভার্মা সিনহা কিন্তু বুঝিয়ে দিলেন একটা নয় 3টি ট্রেনই দুর্ঘটনাগ্রস্ত। দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে করমণ্ডলের ধাক্কা, তার ছিটকে পড়া বগির ধাক্কায় ছিটকে যায় পাশের লাইনে ছুটতে থাকা যশবন্তপুর এক্সপ্রেসের শেষের দুটো বগি। মালগাড়ির গাড়ির কপাল জোরে বেঁচে থাকার গল্পটাও যা শোনালেন। सिर्फ एक ट्रेन क्षतिग्रस्त हुई, एक ट्रेन का एक्सीडेंट हुआ जो कि कोरमंडल थी। अप लूप लाइन में जो आयरन ओर की ट्रेन खड़ी हुई थी उससे टकराई, उसके ऊपर उसका इंजन चला गया, उसके कुछ कोचेस चले गए और ये इतना तेज़ इम्पैक्ट था वो बेसिकली इसलिए था क्योंकि ट्रेन अपनी फुल स्पीड पे थी। 128 kmph पे मामूली चीज़ नहीं है। और ये डाउन मेन लाइन पे यशवंतपुर एक्सप्रेस निकल रही थी, वो भी 126 की स्पीड पे जा रही थी। वो करीब क्रॉस कर गई थी। वो तो मिस फॉर्चून है कि एक लिटरली एक फ्रैक्शन ऑफ सेकंड के लिए उसके पीछे के 2 डिब्बे थे जो कि इसके डिरेल डिब्बों के रास्ते में आ गए और इन डिरेल डिब्बों के इम्पैक्ट से उसके आखिरी 2 डिब्बे वो भी डिरेल होके यशवंतपुर एक्सप्रेस के वो भी डिरेल होके दूसरी तरफ फेंक गए। जो ड्राइवर था कोरमंडल का, उससे बात की, उससे पर्सनली बात की। वो उस समय होश में था। उसने बताया कि उसको सिग्नल ग्रीन मिला है। जो दूसरी ट्रेन थी यशवंतपुर एक्सप्रेस, उसका जो टीटी था उसमें A1 में उसमें जो टीटी था उससे भी मेरी पर्सनली बात हुई। उसने मुझे बताया कि उसको पीछे से कुछ आवाज़ सुनाई दी, बहुत ज़ोर की आवाज़ और बहुत एबनॉर्मल आवाज़। जब उसने वो पीछे की तरफ देखा तो उसे लगा कि कोई कुछ आ रहा है, कुछ ऑब्स्ट्रक्शन आ रहा है। उसको समझ में नहीं आया कि क्या है। A1 कोच के पीछे एक और जनरल बोगी थी, उसके बाद एक और जनरल बोगी थी और लास्ट वो गार्ड का डिब्बा था। वो दोनों डिब्बे ट्रेन से डिटैच हो गए एंड जो गार्ड था, ये जो आयरन ओर की ट्रेन थी, उससे भी मेरी बात हुई। तो वो जो है गार्ड उस समय उतरा हुआ था और वो उतर के ट्रेन की जांच कर रहा था। उसकी जो ब्रेक वैन है जिसमें गार्ड चलता है उसको क्रश करके उसके ऊपर से इंजन गया है। अगर वो उसके अंदर होता तो उसके बचने का कोई सवाल नहीं था। बट ये ईश्वर की कृपा है कि वो उतरा हुआ था, अपनी ड्यूटी कर रहा था और वो बच गया। আচ্ছা, আমাদের চোখে হিরো মানে নায়ককে ওই ঢিসুম ঘুষি চালিয়ে 10-5টা ভিলেনকে একা হাতে ধরাশায়ী করে যিনি বীরত্ব প্রদর্শন করেন তিনি হলেন রূপলী পর্দার নায়ক। কিন্তু আমার প্রশ্নটা সরাসরি, বাস্তবের হিরো কারা? আসলে তারাও বীর, যার বীরত্বের প্রকাশ নানাভাবে নানা রকমভাবে হতে পারে। আসলে বলতে চাইছি, যা আর 5 জন পারেন না, 7-5 না ভেবে সেই কাজটাই যারা করে দেখান নির্দ্বিধায়, এজন্য নিজের জীবনকেও প্রয়োজনে যারা তুচ্ছ জ্ঞান করতে পারেন, তিনি নায়ক, মানে বাস্তবের নায়ক। আজ তেমনই 2 রিয়েল হিরোর কথা আপনাদের বলবো, যারা বালেশ্বর করমণ্ডল দুর্ঘটনার পর সহযাত্রীদের প্রাণ রক্ষা করেছেন, কালক্ষেপ করেননি,
অন্যের অপেক্ষায় না থেকে নিজেরাই হয়ে উঠেছেন মসিহ। ফিরিয়ে এনেছেন নিশ্চিত মৃত্যুর মুখ থেকে সহযাত্রীদের। দেখুন। 2রা জুন 2023 ভারতীয় রেলের ইতিহাসে ব্ল্যাক ফ্রাইডে। বিগত 2 দশকের মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটে। এই ব্ল্যাক ফ্রাইডেও কারো কারো জীবনে পুনর্জন্মের দিন হিসেবে লেখা থাকবে। অভিজিৎ গোবিন্দরা দুর্ঘটনাগ্রস্ত ওই করমণ্ডলে না থাকলে যা হয়তো সম্ভব হতো না। ওই যে বলে, নাম দিয়ে যায় চেনা। হলদিয়ার রাউতপাড়ার অভিজিৎ জানা আক্ষরিক অর্থেই সাহসী, আর জয় যে সাহসীরই হয়। বালেশ্বরের মৃত্যুপুরী থেকে ফিরিয়ে এনেছেন সহযাত্রীদের। সকলেই তার মতো পরিযায়ী শ্রমিক। কেউ কেউ থাকেন মহিষাদলে, কতজন আবার তাঁরই পাড়ার বাসিন্দা। কাজের সূত্রেই যাচ্ছিলেন চেন্নাই। সবাই কাঁদতেছে, সে সবাইকে ডাকতেছে, হেল্প হেল্প বলতেছে, চিৎকার করতেছে। আবার দেখে তাদেরকে বার করলো। একে একে কতজনকে বের করলো? একে 3 জনকে বের করেছিলাম, আর সবাই নেই সে পাশে সব বাড়ি গেছে। রক্তে ভেজা শরীর, মাথায় চোট, তীব্র যন্ত্রণা, সেদিকে হুঁশ ছিল না। বন্ধুর কাতরানি, সহযাত্রীদের আর্তনাদ, নিজের যন্ত্রণা ভুলে লণ্ডভণ্ড কোচে উঠে দাঁড়ান অভিজিৎ। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। এসির কোচের জানালা ভেঙে 10 জনকে উদ্ধার করেন। হলদিয়ার বাড়িতে ফিরে পড়শিদের চোখে এখন রিয়েল হিরো 18-র এই যুবা। অভিনন্দন জানাতে হয় অভিজিৎ জানাকে। মাথা থেকে রক্ত পড়ছে, কিন্তু সে নিজের দিকে না ভেবে উদ্ধার কার্যেই বেশি মন দিয়েছে। এটা খুব ভালো করেছে এই বাসুদেবপুর ছেলে, আমাদের এটাও একটা দিক। করমণ্ডলের আরেক কোচে ছিলেন বাঁকুড়ার গোবিন্দ মাকুর। সেনাকর্মী গোবিন্দ পরিবার নিয়ে যাচ্ছিলেন চেন্নাই পরিজনের চিকিৎসায়। বিকট শব্দে কিছু বুঝে ওঠার আগেই শুনতে পান মেয়ের আর্তনাদ। ভাঙা সিটের নিচে চাপা পড়ে স্ত্রী। গোবিন্দর নিজেরও 2 পায়ে চোট। করমণ্ডলের কাজ ভেঙে তিনিও যেভাবে একে একে সবাইকে উদ্ধার করেছেন তা কম রোমহর্ষক নয়, সবার কম্যও নয়। সবাই ছিল আর কি, কোনো বেরোনোর কোনো রাস্তা ছিল না আর কি। উপরে একটা ছোট্ট জানালার মতো ছিল, সেখানটা ভেঙে পড়ে তারপরে সেখান দিয়ে আর কি প্রত্যেকে বের হয়ে যায়। সেখান থেকে পেট থেকে আবার নিচ পর্যন্ত সিটে মানে চাপা ছিল। মেয়েটা এত চিৎকার, এত কান্না, মাম্মাম মাম্মাম, শুধু মাম্মাম মাম্মাম করছে। তো আমি বুঝতে পারিনি মেয়েটাকে কি করে বাঁচাবো। সাক্ষাৎ মৃত্যুপুরীতে দাঁড়িয়ে যাবতীয় প্রতিকূলতাকে নস্যাৎ করে যাদের হাত ধরে সহযাত্রীরা জীবনের জয়গান গেয়েছেন, তারা ছাড়া নায়ক কি আর কেউ হতে পারে? রিল নয়, এরাই আসল হিরো, রিয়েল হিরো। হলদিয়ার অভিজিৎ জানা, বাঁকুড়ার গোবিন্দ মাকুরের সাহসিকতার কথা দেখালাম আপনাদের। আরও এক অবসরপ্রাপ্ত সেনাকর্মীর কথা এবার বলবো, যার নাম দীপক মেহরা। অবসর জীবনে তিনি ফুটবল কোচ। ঘটনার সময়ও দীপকের ফুটবল কোচিং চলছিল। আচমকাটা বিকট শব্দ শুনতে পান তারা। ছুটে যান রেল লাইনের দিকে। উল্টে পাল্টে করমণ্ডলের একের পর এক কামরা তারা দেখতে পান। লণ্ডভণ্ড, তালগোল পাকানো ভয়াবহ সেই দৃশ্য। মোবাইলের আলো জ্বালিয়ে উদ্ধার কাজে নেমে পড়েন দীপক। ফুটবল গুরুর সঙ্গে নেমে পড়েন তার শিষ্যরাও। অন্তত 20 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন দীপক অ্যান্ড হিজ টিম। 8টি মৃতদেহ। চলুন এই রিয়েল হিরোর মুখে এই গোটা ঘটনাটার বর্ণনা শুনি। গত শুক্রবার সন্ধ্যায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বালাসোরে, সেখানে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম অবসরপ্রাপ্ত জওয়ান তিনি ছিলেন রক্ষাকর্তা হিসাবে। যারা যারা ইনজোর্ড হয়েছিল তাদেরকে উদ্ধার করেন, যারা মারা গেছে তাদেরকে দেহ বের করে নিয়েছে। শুধু তিনি ছিলেন নয়, আরও অনেকে ছিলেন। আমি সেরকমই একজনকে পেয়ে গেছি যাকে বলা হচ্ছে হিরো। वो 7-8 लोग हम शुरू में आ गए थे, फिर बाद में पीछे पीछे लड़के आए, उस गांव से भी आए, बहुत सारे गांव से आए। लेकिन शुरू में हमने जो एक, क्योंकि लोग थोड़े से डर रहे थे, बोला इलेक्ट्रिक शॉक लगेगा, ये लगेगा, तो कोई हिम्मत नहीं कर रहा था। तो हमने थोड़ा सा हिम्मत करके घुसे वहाँ पे और घुस गए। तो फिर धीरे धीरे फिर हम एक एक निकालते रहे। फिर वो अंदर से एक अलग सा ही वो आया, ना थकने वाला। रात के 2-3 बजे तक हमने उठाया। मैं जब गया, ये पूरा खून से, ये पूरा मेरे खून नहीं, मेरे पसीने नहीं टपक रहे थे। वो कितने लोगों के खून लगे होंगे भगवान जाने। ক্যামেরায় মাখন বার্তার সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বালাসোর। কেউ কম যান না, কারো ভূমিকা একেবারেই খাটো করা যায় না। একবার ভাবুন, দিনরাত এক করে কেউ যদি হাসপাতালে পড়ে থাকেন, আহতদের শুশ্রূষা করেন, যাদের জন্য করছেন তাদের কারোর সঙ্গে আবার কোনো রকম রক্তের সম্পর্ক নেই, কোনো রকম কোনো কালে ছিলও না রক্তের সম্পর্ক, কোনো রকম সম্পর্কই ছিল না। ইনফ্যাক্ট
কিন্তু গত দুদিনের আত্মীয়তার এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। তাদের কুর্নিশ না জানিয়ে পারা যায়? করমণ্ডলের ক্ষত নিয়ে ওড়িশার বালেশ্বরের হাসপাতালে অনেকেই চিকিৎসাধীন। কারো হাতে চোট, কারো পায়ে, কেউ চোট পেয়েছেন মাথায়। আহতদের কারো ঠিকানা বিহার, কারো ঝাড়খণ্ড, অনেকেই আবার বাংলার। দুর্ঘটনার দুদিন পরেও এই আহতদের অনেকেরই পরিজন হাসপাতালে আসতে পারেননি, বা পরিবারে এমন কেউ নেই যিনি হাসপাতালে আসতে পারেন। তাদের পরিজন হয়ে শুশ্রূষার ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন বালেশ্বরের স্থানীয় লোকজন। দুর্ঘটনার ভয়াবহ ছবির মধ্যে এই ছবি মন ভালো করার। বালেশ্বর হাসপাতালের সার্জারি ওয়ার্ড, সেখানে যাদের পরিজনরা এখনো আসতে পারেননি, খোঁজ পাননি, পৌঁছতে পারেননি, তাদের ড্রেসিংয়ের কাজ করছেন এখানকার কিছু স্থানীয় মানুষজন। हम देखते हैं ये लोग का पास कोई अटेंडेंट नहीं है, बाहर से आए, कम्युनिकेशन हो नहीं पाया। हम सोचे कि ऐसा कुछ काम करेंगे जैसा ये लोग को महसूस होगा कि हाँ मेरा रिश्तेदार पास में है। ह्यूमैनिटी के हिसाब से हम लोग ये सब कर रहे हैं, क्योंकि हम लोग देखते हैं तो बहुत खराब लगता है। तो ये लोग का कोई नहीं, मैंने 4 दिन हो गया ये लोग का ना ठीक से ना है ना, तो खाना पीना तो आदमी खा लेगा, लेकिन ये लोग को यदि सफाई नहीं होगा तो ये लोग का घाव सूखेगा नहीं, वो सब इन्फेक्शन हो जाएगा। চিকিৎসকরা মনে করেন মানসিক এই বিপর্যয় কাটিয়ে উঠতে পরিজনের পাশে থাকা জরুরি। সেই ভূমিকা নিয়েই আত্মীয়তা গড়ে তুলেছেন বালেশ্বরের এই বাসিন্দারা। এরাও কি বাস্তবের হিরো নন? নায়কের সংজ্ঞা কি সবসময় একই রকম হয়? একদমই তাই। এই ছবিগুলো দেখার পর এটাই বলতে হয় যে নায়কের সংজ্ঞা, ডেফিনিশন সবসময় একরকম হয় না। সেদিন সেই মর্মান্তিক দুর্ঘটনা, ভয়াবহ সেই দুর্ঘটনার পর যারা কিচ্ছুটি না ভেবে শুধুমাত্র মানবিকতার কারণে, ওই মানবিকতার তাড়নায় বলা ভালো, মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন, উদ্ধার কাজে নামলেন, তাদেরকে কুর্নিশ না জানিয়ে আমরা পারি। আজ কি ছবি বালেশ্বরের দুর্ঘটনাস্থলের? আমাদের প্রতিনিধিরা সেখানে মাটি কামড়ে পড়ে আছেন। সেখানে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় ডেব্রিস, মানে ধ্বংসস্তূপের চেহারা। মাটি কামড়ে পড়ে আছেন সেখানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজকের কিছু ছবি আপনাদের দেখাবো, কিন্তু দুর্ঘটনার কারণ নিয়ে আমাদের প্রতিনিধির কিছু তদন্তমূলক কিছু ছবি, কিছু ঘটনা, যে সমস্ত প্রশ্নগুলো আমাদের মাথায় আসছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে পাবো। কারণ এই দুর্ঘটনা ঘটার পর প্রত্যেকটা মুহূর্তে একটাই প্রশ্ন ছিল যে কী করে দুর্ঘটনা ঘটলো। আর দুর্ঘটনা ঘটে যাওয়ার পর অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। শুধু তাই নয়, আহতদের চিকিৎসা চলছে, অনেককে শনাক্ত করা যাচ্ছে না। সব মিলিয়ে ভয়াবহ এই দুর্ঘটনার ক্ষত দগদগে হয়ে আছে এখনও। প্রত্যেকটা মুহূর্তে সেখানে উদ্ধার কাজ চলছে, তৎপরতার সঙ্গে চলছে, কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যাদের শুশ্রূষা চলছে তারা কেমন আছেন জানতে হবে, এবং যে দুর্ঘটনাস্থল সেখানকার ছবিটা কীরকম, আমাদের প্রতিনিধিরা কি দেখিয়েছেন সেখান থেকে ছবি দেখাই আপনাদের। উদ্ধার কাজ কার্যত শেষ, এখন আর কোনো দেহ পড়ে নেই। ইতিমধ্যেই যেগুলো লাইনের যে ক্ষতি হয়েছিল সেই লাইন বসানোর কাজ চলছে একদিকে, এবং তার পাশাপাশি রেস্টোরেশন, অর্থাৎ স্বাভাবিক যে পরিষেবা, রেলের পরিষেবা, সেই পরিষেবা যত দ্রুত সম্ভব সেটা চালু করার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। রাতভর কাজ হয়েছে। এই মুহূর্তে আজকে বিকেল 3টের মধ্যে এখানে 2টি লাইনকে একেবারেই প্রস্তুত করে ফেলার প্রস্তুতি চলছে। তার লাগানোর কাজ চলছে। এখানে যে ইলেকট্রিক পোল যেটাকে বলা হয়, যেখানে ট্রেন তার বিদ্যুৎ সংযোগ থাকে, সেই লাইন পাতার কাজ চলছে। মাঝখানে 2টি লাইন, সেটি প্রায় কাজ শেষের দিকে। এরপর তার টাঙানোর কাজ শেষ হয়ে গেলে 2টি লাইনকে আপাতত প্রাথমিকভাবে কয়েকটি গাড়ি চালিয়ে টেস্ট করিয়ে তারপর কিন্তু এখান দিয়ে প্রাথমিকভাবে রেল চলাচলটা দক্ষিণ ভারতের সঙ্গে পূর্ব ভারতের যে অন্যতম একটা লাইন এটা, সেই জায়গাটা সচল করার চেষ্টা করছেন রেল প্রশাসন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওভারহেড লাইনের যে রেস্টোরেশন, সেই লাইনের যে ইলেকট্রিফিকেশন, সেই কাজ এই মুহূর্তে চলছে। কারণ তার আগে দুর্ঘটনার পরপরই কিন্তু সমস্ত এই লাইনের যে বিদ্যুতের সংযোগ, সেই সংযোগ ছিন্ন করে দেওয়া হয়েছিল, এবং দুর্ঘটনার পরে যে ওভারহেড লাইন, সেই লাইনেরও অনেক ক্ষতি হয়েছিল। একদিকে যেমন লাইন মেরামতির কাজ চলছে, সিগন্যালিং সিস্টেম আবার খতিয়ে দেখা হচ্ছে, সেগুলোকে মেরামত করা হচ্ছে, পাশাপাশি ওভারহেড লাইন যেটা বিদ্যুতের লাইন সেটাকেও রেস্টোর করার কাজ চলছে। এবং আশা করা হচ্ছে কালকে বিকেলের পর থেকেই ধীরে ধীরে
স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হতে পারবে এবং বুধবার থেকে সরকারিভাবে স্বাভাবিক পরিষেবা চালু করা সম্ভব হবে। একদম রেল গেটের কাছে ইসলি বৈষ্ণব তিনি পৌঁছেছেন, তিনি রেল ট্র্যাকের উপর দিয়ে হেঁটে আসছেন, অর্থাৎ যে ট্র্যাকটি একটু আগেই ঠিকঠাক করা হয়েছে। यहाँ पे 4 ट्रैक्स हैं टोटल, 2 मेन लाइन है, 2 लूप लाइन है। तो ये मेन लाइन का काम कंप्लीट हुआ है, अभी उसका OHC का काम चल रहा है, अभी ट्रैक की टेस्टिंग चल रही है, वो जो गाड़ी है ट्रैक की टेस्टिंग करके आ रही है। পাশের লাইনটিও এই মুহূর্তে যে সমস্ত বলা চলে ফিস প্লেট সিমেন্টের, সেই ফিস প্লেট বসানোর কাজ চলছে, কর্মীরা কাজ করছেন, সেটাও তিনি এই মুহূর্তে পরিদর্শন করছেন। রেল লাইন বরাবর তিনি হেঁটে এসে প্রতিটি কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন যাতে যত দ্রুত সম্ভব রেলের পরিষেবা শুরু করা যায়। जो टारगेट लिया हुआ है बुधवार की सुबह तक कंप्लीट नॉर्मल सिचुएशन लाने का, उससे सफिशिएंटली पहले कंप्लीट करेंगे। বলা চলে একেবারে রেল মন্ত্রী মাটি কামড়ে পড়ে থেকে সরজমিনে সেই বিষয়টা তদারকি করছেন, একদম গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে। দুটি কামরা দুমড়ে মুচড়ে ছিল, সেগুলিকে সোজা করা যায়নি, পাশে ফেলে দেওয়া হয়েছে বড় বড় ক্রেন এবং মেশিন দিয়ে। তার ভিতরে আর কোনো দেহ বা দেহাংশ আটকাছে কিনা সেগুলোও দ্রুত আইডেন্টিফাই করার চেষ্টা করার পাশাপাশি এই ঘটনার কারণ জানার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন এখনো পর্যন্ত যে কিভাবে এই ঘটনা ঘটেছে। পয়েন্টে গোলমালের জন্যই বালাসোরের রেল বিপর্যয়, এমনই কারণ উঠে এসেছে রেলের প্রাথমিক রিপোর্টে। এখন প্রশ্ন হচ্ছে পয়েন্টটা ঠিক কোথায়? আমি সেই পয়েন্টে এবার দেখাবো যে পয়েন্টের জন্য এই গোলমাল। 17 A পয়েন্ট নাম্বার 17 এর সেই পয়েন্টের গোলমালের জন্যই করমণ্ডল এক্সপ্রেস ঢুকে গিয়েছিল লুপ লাইনে, যেখানে মালগাড়ি দাঁড়িয়ে ছিল। এইটা হচ্ছে পয়েন্ট 18A, আর এই 18 এর ঠিক পরেই হচ্ছে যেখানে স্ল্যাব রাখা রয়েছে, সেইটা হচ্ছে পয়েন্ট 17A, অর্থাৎ ওইখানটায় কিন্তু যাবতীয় ডিজাস্টারটা হয়েছিল। করমণ্ডলের ক্ষেত্রেও সেই একই জিনিস করা হয়েছিল, যে পয়েন্ট তাকে থ্রু লাইন দেওয়া হয়েছিল, অর্থাৎ গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল, তার যাওয়ার কথা ছিল এই লুপ লাইনের ঠিক পাশের যে লাইন, অর্থাৎ এই যে লাইনটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন লাইন, এই লাইন ধরে সোজা চলে আসার কথা ছিল। কিন্তু এই পয়েন্ট সেটিংয়ে গন্ডগোল থাকায় সে ঢুকে গেল এই লুপ লাইনে যেখানে মালগাড়ি দাঁড়িয়েছিল। আর সেখানে দায়কার এই প্রশ্নটার উত্তর দিতে গেলে সিগন্যালিংয়ের যে সমস্যার কথা বলা হচ্ছে সেটা অবশ্যই ঠিক, কিন্তু সেখানে প্রশ্ন হচ্ছে যে এখনকার স্বয়ংক্রিয় নিয়ম অনুসারে সিগন্যাল গ্রিন হওয়া ট্রু লাইনে হওয়া মাত্রই কিন্তু এই পয়েন্ট রিভার্স থাকবে না, অর্থাৎ এই পয়েন্ট দিয়ে পাশের লুপ লাইনে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু সেটাই হয়েছে, এখানে কিন্তু পয়েন্টটা রিভার্স করা ছিল, যার ফলে করমণ্ডল ঢুকে গেছিল মালগাড়ির লাইনে। মালগাড়ি ঢোকার পরে পয়েন্টটাকে রিসেট করা হয়নি, এটাই তার থেকে সব থেকে বড় প্রমাণ। যে কেবিন ছিল যেখানে সিগন্যালিং ব্যবস্থা রয়েছে সেটাও অটো সিগন্যালিং ব্যবস্থা, সেটা কেন কাজ করলো না? নিয়ম হচ্ছে আধুনিক প্রযুক্তিতে কোনো ট্র্যাকে কোনো রেল কামরা যদি দাঁড়িয়ে থাকে, অর্থাৎ ট্রেন যদি দাঁড়িয়ে থাকে, সেটা মালগাড়ি হোক বা যাত্রীবাহী হোক, সেখানে অটো লকিং সিস্টেম থাকে, সেখানে অন্য কোনো ট্রেন ঢুকবে না বা সিগন্যাল পাবে না। এখানে তাহলে কি করে এই লুপ লাইনে যেখানে মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে সেখানে করমণ্ডল এক্সপ্রেস প্রায় সম্ভবত 128 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ ছিল শেষ মুহূর্তে, সেই ট্রেন ঢুকে পড়লো কী করে? প্রশ্ন এক, তাহলে আমরা বলি যে পয়েন্ট চেঞ্জ হলো কী করে? প্রশ্ন 2, এখানে কি টেকনিক্যাল গলদ রয়েছে? প্রশ্ন 3, যদি এগুলো না থাকে তাহলে কি ইচ্ছাকৃতভাবে কেউ এটা করেছেন, অর্থাৎ কোথাও কি নাশকতার প্রশ্ন উঠছে?